বাংলার কুরুক্ষেত্রে 1 ঘন্টা হতে চলেছে ভোট গণনা শুরু হওয়ার কথা। 77টা কাউন্টিং সেন্টারে ভোট গণনা হচ্ছে, চলার কথা। এখনো পর্যন্ত আমরা 4-5টা ভোট গণনা কেন্দ্র কাউন্টিং সেন্টারের থেকে আপনাদেরকে দেখালাম। সেখানে পোস্টাল ব্যালটের কাজই শুরু হয়নি। বিভিন্ন জায়গায় পোস্টাল ব্যালটের কাজের যে চিত্র, সেই চিত্র এখনো পরিষ্কার নয়। গণনা কর্মীরা ঢুকতে পারেননি। এমনকি রামপুরহাটে বিজেপি প্রার্থী তিনি বিরক্ত। তিনি বলছেন কমিশনের লোক কোথায়, আরও তো ঘাম মুছছেন, কপালে ঘাম মুছছেন। এই সব নিয়ে এখন জানি না যে আর বাদবাকি 70টা কাউন্টিং সেন্টারে গণনা শুরু হয়েছে কিনা। আদৌ সরাসরি চলে যাব, কালীঘাট থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি আবির ঘোষাল। আবির, এই গণনা নিয়ে এখন যথেষ্ট রকম বিভ্রান্তি দেখা যাচ্ছে, বিশেষ করে পোস্টাল ব্যালট এখনো অনেক জায়গাতে শুরু হয়নি। কি হচ্ছে ওখানে, রাজনৈতিক মহলের কি অবস্থা, নজরদারি? তিনটে ছবির কথা তোমাকে বলবো। প্রথম ছবি, মাঝে মধ্যে এখানে দেখতে পাওয়া যাচ্ছে যে বাইকে করে একাধিকবার তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা আসছেন তাদের দলীয় পতাকা নিয়ে। একেবারে যেখানে আমরা দাঁড়িয়ে রয়েছি হরিশ চ্যাটার্জি স্ট্রিটের মুখে, সেখানে তারা তাদের যে স্লোগান দিচ্ছেন এবং তারা চলে যাচ্ছেন। আচ্ছা, দ্বিতীয় ছবি, কালীঘাটে ইতিমধ্যে অন্যান্য বার নির্বাচনের ফল বেরোনোর ঠিক 1 ঘন্টা পর থেকে আমরা দেখে অভ্যস্ত যে তারা তাদের গান চালাতে শুরু করেন। এসআইআর নিয়ে যে গান তৈরি হয়েছে সেই গান তারা ইতিমধ্যেই বাজাতে শুরু করেছেন। তৃতীয় ছবি, তুমি একদম যেটা বলছিলে যে বহু জায়গাতে এখনো পর্যন্ত পোস্টাল ব্যালটেরই কাউন্টিং শুরু হয়নি, কিন্তু যে কতকগুলো জায়গা থেকে কাউন্টিং সংক্রান্ত যে তথ্য দলের শীর্ষ নেতৃত্বের কাছে অন্দরমহলে পৌঁছেছে, তাতে তারা বলছেন একদম জোরদার টক্করের মধ্যে রয়েছেন। এবং ইভিএমে নয়, পোস্টাল ব্যালটে যে ধরনের লড়াই চলছে তাতে অনেকেই বলছেন যে সাধারণ ক্ষেত্রে বিরোধী শিবির দাবি করে আসে যে পোস্টাল ব্যালটের ক্ষেত্রে তারা এগিয়ে থাকবে এবং 2021-এর প্রথমার্ধে 2024-এর লোকসভা নির্বাচনের প্রথমার্ধের ক্ষেত্রে সেই ট্রেন্ডটা লক্ষ্য করতে পারা গিয়েছিল। কিন্তু এবারে যখন একদম প্রথম অর্ধে এই পোস্টাল ব্যালটের ক্ষেত্রে যে কটা জায়গাকার ফল এখনো পর্যন্ত অল্প অল্প করে জানতে পারা যাচ্ছে, সেখানে যে ধরনের জোর লড়াই চলছে তাতে তৃণমূল কংগ্রেস শিবির আত্মবিশ্বাসী এবং তাদের বক্তব্য তারা যে সমস্ত জেলাগুলো বা যে সমস্ত বিধানসভাগুলো তাদের শক্ত ঘাঁটি, সেখানে তারা অন্যান্য বার যে ধরনের ফল করেন এবারও সেই ধরনের ফল তারা করবেন। তবে কোথাও যাতে কেউ কোনো ধরনের গাফিলতি না করেন, তাদের যাতে দৃষ্টিতে কোনো ধরনের কাউন্টিং সেন্টারে বদল না হয়, তা নিয়েও বারবার ধরে সজাগ এবং সতর্ক দলের কর্মীদের করা হচ্ছে। ফলে যতক্ষণ না পর্যন্ত আরও মনে হচ্ছে যা আরও 1 ঘন্টা পরে হয়তো বুঝতে পারা যাবে যে প্রাথমিকভাবে পোস্টাল ব্যালট এবং ইভিএম মিলিয়ে ট্রেন্ড কোন দিকে এগোচ্ছে। তবে সকাল সকাল জোর টক্করের খবর তাদের কাছে এসে পৌঁছচ্ছে এবং পোস্টাল ব্যালট সংক্রান্ত যেহেতু খবর এসে পৌঁছচ্ছে, তাতে স্বাভাবিকভাবেই তৃণমূল কংগ্রেস শিবির তারা যথেষ্ট খুশি যে তারা এই পোস্টাল ব্যালটের ভোটও জোরদার লড়াইয়ের মধ্যে বা টক্করের মধ্যে তারা রেখেছে। ওকে, আমি আসবো আবার কালীঘাটে তোমার সঙ্গে কথা বলবো, তবে তার আগে আমি একবার কৌস্তবের কাছে চলে যাব। কৌস্তব, তোমাদের কাছে কি খবর রয়েছে? আমরা কিছুক্ষণ আগে 5-6টা জেলায় কাউন্টিং সেন্টার, সেখানে দেখলাম পোস্টাল ব্যালটের গণনাই শুরু হতে পারেনি। বিশৃঙ্খলার অভিযোগ করছেন নিজে বিজেপি প্রার্থী। নির্বাচন কমিশন চূড়ান্ত ব্যর্থ। 1, 2, নির্বাচন কমিশন এত ঢক্কানিনাদ করে আলটিমেটলি গতকাল সন্ধ্যেবেলা যা দেখলাম নোয়াপাড়ায় আনফরচুনেট। দ্বিতীয় হচ্ছে ট্রেন্ড যা দেখাচ্ছে এখনো নির্বাচন কমিশনের ওয়েবসাইটে দেখাচ্ছে না। আর পোস্টাল ব্যালট তো এবার পরে ঘোষণা করার কথা। পোস্টাল ব্যালট গোনা হচ্ছে, একসাথেই গোনা হবে। ধরুন একটা বিধানসভায় 14টা টেবিল হয়েছে, 25 রাউন্ড গোনা হবে, তার পাশে 5টা টেবিলে পোস্টাল ব্যালট গোনা হবে। কিন্তু পোস্টাল ব্যালটের রেজাল্ট কিন্তু আগে আসার কথা না। ঠিক, পোস্টাল ব্যালটের রেজাল্ট ধরুন একটা কেন্দ্রে 2000-3000 পোস্টাল ব্যালট কিন্তু এখন এএসডি ভোটও পোস্টাল ব্যালট, মানে 85 বছরের ওপরে যাদের পারিবারিক ভোট হয়েছে তাদেরটা পোস্টাল ব্যালট, ভোট কর্মীদেরটা পোস্টাল ব্যালট একদম। কাজে সেটা পরে আসার কথা। এতক্ষণে ফার্স্ট রাউন্ডে বলা হয়েছিল যে ইভিএম এ গণনার পরে তারপরে পোস্টাল ব্যালটের গণনাটা রেজাল্টটা দেওয়া হবে। কত পার্থক্য সেইটা। এখন যা 9:03 বাজে, 8:30-এর আগে কোথাও ফার্স্ট রাউন্ড ব্যালটের কন্ট্রোল ইউনিটের গোনার কথা না। 8:45-এ শিলিগুড়িতে 5টা ট্রাঙ্ক খোলা অবস্থায় গেছে ভিভিপ্যাটের ইভিএম, এবং সেখানে বন্ধ। তাই তো খুবই আনফরচুনেট। আমি বলছি 8:45-এ যদি 8:30-এ যদি শুরু হয়, তাহলে এখন প্রথম রাউন্ড আসতে আরম্ভ করবে। দিল্লি অনেক দূর, কাজেই 25-26 রাউন্ড গোনা হবে। এবার এক একটা বিধানসভায় এক একটা এলাকা থেকে শুরু হয়, তো সেইটা দেখে এক্ষুনি এত তাড়াতাড়ি মন্তব্য করাটা ঠিক না।
কি অবস্থা, মানে আমরা ব্যালটে হলে পরে মেনে নিতাম, ব্যালটে দেরি হয়, সবই হয়, ইভিএমেও এখনো পর্যন্ত 9টা বেজে গেল, একটা ট্রেন্ড সেরকম ভাবে ঠিকঠাক ভাবে পাওয়া যাবে না। না, তার কারণ হচ্ছে যে ইসিআই ওয়েবসাইটে যতক্ষণ না দিচ্ছে ততক্ষণ তো কিছু বোঝা যায় না। এখন কথা হচ্ছে ইলেকশন আমরা কমিশন, সংবাদ মাধ্যম, আমরা ইলেকশন ভেতর থেকে অনেক কিছু খবর না, পাই, ইলেকশন দীর্ঘদিন কমিশন ধরে আমরা এটাই হ্যাঁ, করে এসেছি। হ্যাঁ। কিন্তু এখন যেটা পাচ্ছি বিভিন্ন জায়গায় বিভ্রান্তি। কোনো পোস্টার বিভ্রান্তি। একদম বিভ্রাট এবং বিভ্রান্তি, এইটা নিয়ে হচ্ছে কি ইলেকশন কমিশন পুরো প্রক্রিয়াটাই তো এভাবে করেছে এবং সেই জন্য দুটো জিনিস খুব গুরুত্বপূর্ণ। এক, সেটা হচ্ছে যে এই ধরনের ট্রেন্ড, এই যে বলে দেওয়া হচ্ছে বিভিন্ন জায়গায়, এটা করে কিন্তু একটা অশান্তির পরিবেশটা সৃষ্টি হয়। ফলে শান্তির পরিবেশ যাতে বজায় থাকে এবং ইলেকশন কমিশন আরও ভালোভাবে আমাদের কাছে তাড়াতাড়ি তথ্য যাতে দিতে পারে, সঠিক তথ্য, সেইটার দিকে আমরা তাকিয়ে আছি। ইভিএমে যদি আজকে 8:30 থেকে খোলার কথা, তাহলে এখনো অবধি তো ইভিএমের থেকে কিছু তো পাওয়া যাবে, সেগুলো বিভ্রান্তি বিভিন্ন জায়গায় এখনো শুরুই হয়নি পোস্টাল ব্যালট। ফলে এই ধরনের অসুবিধাগুলো আমার মনে হয় ইলেকশন কমিশনের দায়িত্ব যে 27 রাউন্ড অবধি হতে পারে, সেখানে এখনো প্রথম রাউন্ডটাই ভালোভাবে হলো না। তাহলে মর্নিং শোজ দ্য ডে, সারাদিন যে ইলেকশন কমিশনের কি হবে সেটা তো আমরা ভেবেই দুশ্চিন্তায় রাজদীপের কাছে যাব, কারণ বিজেপির তৃণমূল বারবার অভিযোগ করে নির্বাচন কমিশন বিজেপির হয়ে কাজ করছে। এবার নির্বাচন কমিশন যে দায়িত্ব পালন করেছে, নিশ্চয়ই একটাও মৃত্যু নেই, বোমার সুতলি পর্যন্ত আমরা দেখতে পাইনি, যথেষ্ট নিরাপত্তার দিয়ে প্রচুর ভোটাধিকার মানুষ দিতে পেরেছেন। কিন্তু গণনার সময় এইরকম বিভ্রাট হলে তো বিজেপিরও মানে বিরক্তি উদ্রেক হওয়ার কথা। অয়নদা, একটা বিষয় আমাদেরকে মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে এখন অবধি কোনো ট্রেন্ড আসেনি। আপনারা আপনাদের যে সূত্রের খবর সেটা দিয়ে একটু আগে বললেন যে এগুলো দেখাচ্ছেন। সূত্রের খবর হোক কিংবা ট্রেন্ড আসুক, বিজেপি এগিয়ে থাকবে। এটা হচ্ছে প্রথমে এটা বলেই আমি শুরু করছি যে বিজেপি এগিয়ে থাকবে, যেই ট্রেন্ডই আসুক না, আপনার সূত্রের খবর হোক আর যেভাবেই হোক না কেন। এই যে তৃণমূলের এবং কালীঘাট থেকে বলা হলো যে পোস্টাল ব্যালটেই যথেষ্ট কড়া লড়াই দিচ্ছে তৃণমূল। পোস্টাল যতক্ষণ ব্যালট পর্যন্ত ভোট গণনা থেমে থাকবে ততক্ষণ পর্যন্ত টিএমসি এগিয়ে থাকবে। কারণ ভোট গণনা এবং মানুষের রায় যখন সবার সামনে আসবে তখন দেখবেন এক এক করে বিজেপি এগিয়ে যাচ্ছে। তাই জন্য বলছি, যতক্ষণ এই পদ্ধতিটাকে আটকে রাখা হবে সেটা টিএমসির ফরে যাচ্ছে এবং টিএমসি এটাকে আটকে রাখার চেষ্টা করবে। কে আটকে রাখছে? টিএমসি। এত ক্ষমতা নির্বাচন কমিশনের, এই কেন্দ্রীয় বাহিনী, দেখুন, অবজারভার, ভেতরে যখন একটা প্রক্রিয়া চলছে, সেই প্রক্রিয়ার মাধ্যমে যদি একটা ধাক্কাধাক্কি শুরু হয়, যদি টিএমসির কোনো নেতা বিজেপির কোনো নেতাকে ধাক্কা পারে, তাহলে তো ওই টাইমে বন্ধ হবে। হ্যাঁ, পরবর্তীকালে সেই নেতা অ্যারেস্ট হবে। বিজেপি সূত্রের খবর। আরে অবশ্যই 2021-এ দেখেছি, 2016-তে দেখেছি, 2011-তে দেখেছি টিএমসি কিভাবে মানুষের উপর অত্যাচার করছে। ওকে, একদম হাসি হাসি মুখ রয়েছে, কনফিডেন্স যথেষ্ট রয়েছে, মনে হচ্ছে উপাসনা তাও জবাব চাইছে। দেখুন, ব্যাপারটা হচ্ছে যে সকালের ঘুমের ঘোরটা যে বিজেপির প্রতিনিধির এখনো কাটেনি, সেই জিনিসটা কিন্তু ওনার কথা শুনেই স্পষ্ট বোঝা যাচ্ছে। আমরা দেখতে পাচ্ছি যে পোস্টাল ব্যালটে তৃণমূলের সাথে বিজেপির যা টক্কর হচ্ছে সেটা দেখেই কিন্তু অলরেডি তার গলা কাঁপতে শুরু করে দিয়েছে। এবার আমি ভাবছি যে কিছুক্ষণ পরবর্তীতে যখন স্পষ্ট গণনা শুরু হবে তখন তাদের কণ্ঠস্বরটা পোস্টাল ব্যালটের রায় এখনো অবধি আসেনি, এটা সূত্রের খবর দেখা যাচ্ছে। ওটাই আমি বলছি। হ্যাঁ, পোস্টাল ব্যালটের রায় এখনো আসেনি, এটা যেটা দেখা যাচ্ছে সূত্রের খবর। অয়নদা নিজে বলেছে, আরে পোস্টাল ব্যালট খুললে তো আপনারা হুড় করে পিছিয়ে যাবেন, আপনারা আসতেই পারবেন না ময়দানে। আপনারা নিজেদের স্বার্থ ব্যবহার করে গেছেন, কিন্তু তা সত্ত্বেও আপনাদের গলা কাঁপতে বাধ্য করেছে ভোট গণনা প্রক্রিয়া তৃণমূল আটকে রেখেছে। হেরে যাওয়ার ভয়। আমি তো ওটাই বলছি যে দিবা স্বপ্ন দেখছে, কাল্পনিক জায়গায় ওনাদের ভাবনা রয়েছে। কিন্তু এই দৃশ্য আমরা বারবার দেখেছি যে কিভাবে ইলেকশন কমিশনকে নিজেদের পাপেট হিসেবে ব্যবহার করেও এখনো তাদের আজকের রেজাল্টের দিনের দিন তাদের সকলের গলা কাঁপছে। বহু ভোট করেছে কৌস্তব, কিন্তু কোন এই রকম নিরাপত্তা, এই রকম নির্বাচন কমিশন নিশ্ছিদ্র নিরাপত্তায় নির্বাচনটা করিয়েছে, তারপরেও শাসক দল, এই রাজ্যের শাসক দল আটকে রাখতে পারে গণনা? প্রথম বলবো ডিজাইন এসআইআর পরিকল্পনা করে সংখ্যালঘুদের নাম বাদ দেওয়া হয়েছে এক। দ্বিতীয়ত হচ্ছে গতকাল নোয়াপাড়ায় যা দেখলাম, যে প্রার্থীরই হোক না কেন ভিভিপ্যাট ওরকম ভাবে ইভিএম কমিশনিংও হয়, তাহলে সেটা তো সিল করে খামে থাকার কথা, সেটা থাকার কথা না। আজকে আমি শুনলাম ওখানে বিভিন্ন জায়গায় শিলিগুড়িতে নাকি জানা গেছে শাসক দল কমপ্লেন করেছে, শুনলাম যে খোলা ট্রাঙ্ক এসেছে 5টা। আমি বলছি এত কাণ্ড করার পর
তারপরে নির্বাচন কমিশন এরম ভাবে ভোট করতে পারে, এটা প্রমাণিত হলো। মানে কোনো কোনো সময় করে, কোনো সময় করে না। ইডি সিবিআই এর মতো এখন নির্বাচন কমিশন। 16 সালে এরকম ভূমিকা দেখিনি, আবার পরে 21 সালে এরকম ভূমিকা দেখিনি, আবার দেখলাম 26 সালে এরকম ভূমিকা হয়ে গেল। কখন জেগে উঠছে কখন ঘুমিয়ে উঠছে বোঝা যাচ্ছে না। কিন্তু আমার কথা হচ্ছে, কোনো ক্ষেত্রেই অয়নদা যেরকম ভাবে নির্বাচন কমিশন ভোট করেছে, কোনো মৃত্যু হয়নি, ঠিক কোনো ট্রেন্ড থেকে গুলি চলেনি, এখনো পর্যন্ত বোমার কোনো শক্তি কিছু পায়নি। ট্রেন্ড ক্লিয়ার নয়। কোনো ট্রেন্ড দেখে যেন পশ্চিমবাংলায় একদম। পোস্টপোল ভায়োলেন্স সরাসরি চলে যাব সান্নিকের কাছে। বহরমপুর থেকে আমাদের প্রতিনিধি সান্নিক আছেন। সান্নিক, কি অবস্থা বহরমপুরে? এখনো পর্যন্ত কি কোনো ট্রেন্ড পাওয়া যাচ্ছে? পোস্টাল ব্যালটের গণনা আপাতত কোনো খবর পাওয়া যাচ্ছে শুরু হয়েছে কিনা? পোস্টাল ব্যালটের গণনা ইতিমধ্যেই শুরু হয়েছে বলে জানা যাচ্ছে আচ্ছা। অয়নদা, কিন্তু এখনো পর্যন্ত কোনো রকম কমিউনিকেশন কমিশনের তরফে কিন্তু বাইরে যারা রয়েছেন কারোর জন্যই কোনো রকম কমিউনিকেশন বর্তমানে নেই। কেননা এখানে এতটাই কড়াকড়ি করা হয়েছে, যারা ভেতরে প্রবেশ করছেন সাংবাদিকদের ক্ষেত্রেও বলা হচ্ছে মোবাইল বাইরে রেখে যেতে হবে। তাই ভেতর থেকে বাইরে ইনফরমেশন আসার ক্ষেত্রে বেশ কিছু ব্যারিয়ার কিন্তু এক্ষেত্রে রয়েছে। তবে কড়াকড়ির ছবিটা কিন্তু বহরমপুর গোটা শহর জুড়ে আজকে রয়েছে। কেননা একেবারে কাউন্টিং সেন্টার যেটা রয়েছে বহরমপুর গার্লস কলেজ, সেই জায়গা থেকে 500 মিটার পর্যন্ত পুরোপুরি গাড়ি চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। তার ভেতরে যে কাউকে ঢুকতে গেলে তাদেরকে যে সচিত্র পরিচয়পত্র নির্বাচন কমিশনের তরফে দেওয়া হয়েছে সেইটা দেখেই তাদেরকে প্রবেশ করতে হচ্ছে। এবং যে 5টি বিধানসভা কেন্দ্রের গণনা এখানে চলছে, সেই 5টি বিধানসভা কেন্দ্রের প্রার্থীদের মধ্যে কেউ কেউ তারা ভেতরে ঢুকেছিলেন। তাদের সাথে কথা বলে তারা এখনো পর্যন্ত প্রত্যেকেই তাদেরকে নিজেদেরকে আত্মবিশ্বাসী দেখাচ্ছেন। তবে রেজাল্ট কি হবে, দু দলের কি কর্মীরা বলবে, কোথায়? সেটা দু কিন্তু দল বা এখনো সিপিআইএম বা কংগ্রেস, এই 4 দলের প্রতিনিধিরা কোথায় এখন, কোন জায়গায়? এখনো পর্যন্ত কোন রকম জমায়েত কিন্তু নেই অয়নদা। আচ্ছা, তার কারণ আচ্ছা। একটা বিষয়, যেমন কাউন্টিং সেন্টার থেকে অনেকটা দূর অবধি ব্যারিকেড করে দেয়া, তাই তার বাইরে কিন্তু সেই অর্থে এখনো পর্যন্ত, এখন ঘড়ির কাঁটায় 9টা 10, এখনো পর্যন্ত কোন রকম জমায়েত সেই অর্থে নেই। গণনা কর্মীরা তবে সবাই ঢুকে গেছেন? মুর্শিদাবাদের লড়াইটা যেহেতু অনেক বেশি, হ্যাঁ, গণনা কর্মীরা সবাই ঢুকেছেন, সময় মতোই তারা ঢুকেছেন। তবে প্রশ্নটা একটাই যে এই মুর্শিদাবাদের লড়াইটা আমরা যেহেতু জানি শুধুমাত্র তৃণমূল বিজেপির লড়াই নয়, না, আরো বেশ কয়েকটি দল এখানে একদম বেশ আইএসএফ প্রাসঙ্গিক। রয়েছে, আম কংগ্রেস জনতা রয়েছে, উন্নয়ন পার্টি তার রয়েছে, সিপিআইএম রয়েছে, কংগ্রেস রয়েছে। একদম সান্নিক, হ্যাঁ বলো। হ্যাঁ, তো সেক্ষেত্রে এতগুলো দলের একটা যেহেতু বিষয় রয়েছে, তাই তাদের সমর্থকরা তারা এরপরে যে যখন ট্রেন্ডগুলো সামনে আসবে তাদের ছবিটা কি হবে সেই বিষয়টা কিন্তু একটু বেলা গড়ালেই তখনই কিন্তু স্পষ্ট হবে। তবে নিশ্চয়ই প্রত্যেকের আরেকটু চেহারা বেলা কিন্তু- গড়ালেই। আর কৌস্তব যেটা বলছিলেন যে দলই জিতুক না কেন, ভোট পরবর্তী হিংসা যেন না হয়। যা হয়েছে ভোটে একদম সুষ্ঠুভাবে নিরাপদভাবে মানুষ ভোট দিয়েছেন, সেই রকমই যেন সাধারণ মানুষের নিরাপত্তা থাকে। সরাসরি চলে যাবো বারাসাতে, জিয়াউলের সঙ্গে কথা বলবো। বহরমপুরে আমরা দেখলাম ভোট গণনা পোস্টাল ব্যালটে শুরু হয়েছে। গণনা কেন্দ্রের কর্মীরা ঢুকে পড়েছেন, এজেন্টরাও ঢুকে পড়েছেন। এখানকার কি ছবি জিয়াউল? একদম দেখো, প্রায় 1 ঘন্টা 10 মিনিট অতিক্রান্ত, কিন্তু এখনো পর্যন্ত বারাসাত অর্থাৎ যে গণনা কেন্দ্র রয়েছে সেখানে কোনো পোস্টাল ব্যালট গণনা এখনো পর্যন্ত শুরু হয়নি। অর্থাৎ বারাসাত, হাবড়া, অশোকনগর এবং দেগঙ্গা, এই 4টি বিধানসভার গণনা কেন্দ্র কিন্তু এখানে রয়েছে। কিন্তু জিয়াউল, সোয়া 1 ঘন্টা হয়ে গেল, এখনো পোস্টাল ব্যালটের গণনা শুরু হয়নি কেন? কি বলা হচ্ছে? একদম দেখো, অর্থাৎ পোস্টাল ব্যালট যে ট্র্যাঙ্কে করে আসে সেখানেও প্রায় 20 মিনিট অপেক্ষা করতে হয়। তার কারণ সেখানে কর্মী ছিল না, অর্থাৎ সেই গণনা কেন্দ্রে সেই পোস্টাল ব্যালট ঢোকাতেই সমস্যা হয়। ফলে গ্রুপ ডি কর্মী না থাকায় সেটা ঢোকাতে সমস্যা। তারপরেও প্রায় 1 ঘন্টা 10 মিনিট 20 মিনিট অতিক্রান্ত, এখনো পর্যন্ত কোনো রকমভাবে এই পোস্টাল ব্যালট গণনার কাজ শুরু হয়নি। ফলে জানিয়েও কিন্তু একটা ক্ষোভ রয়েছে ভিতরে। কিন্তু যেভাবে এই গণনা কেন্দ্রে, অর্থাৎ প্রায় এখানে 4টি বিধানসভা রয়েছে, বারাসাত, অশোকনগর, হাবড়া এবং দেগঙ্গা, এই 4টি গণনা কেন্দ্রের কিন্তু গণনার কাজ কিছু সময়ের মধ্যে শুরু হবে। ফলে এ নিয়ে ক্ষোভ জমছে। কিন্তু তোমাকে যেটা জানাচ্ছিলাম, অত্যন্ত গুরুত্বপূর্ণ এই জেলা, প্রায় 33টি বিধানসভা রয়েছে। 33টি বিধানসভা, 33টি সিট যেদিকে যাবে সেদিকেই কিন্তু সরকার অনেকটাই নিশ্চিত হবে। কিন্তু এখনো পর্যন্ত দেখা যাচ্ছে, যারা ট্রেন্ড দেখা যাচ্ছে, যে গণনা কেন্দ্রই শুরু হয়নি। ফলে কখন শুরু হবে, প্রায় 1 ঘন্টা অতিক্রান্ত, এখন মানে গ্রুপ ডি স্টাফের অভাবে পোস্টাল ব্যালট ঢোকানোই যায়নি গণনা কেন্দ্রে। গ্রুপ ডি স্টাফের অভাবে, এত নিয়ম কানুন, এত নিয়মানুবর্তিতা, তারপরেও বারাসাতে এতগুলো কেন্দ্রের ভোট গণনা,
তারপরেও শোনা যাচ্ছে যে পোস্টাল ব্যালট ঢোকানোই যায়নি গ্রুপ ডি কর্মীর অভাবে। উপাসনা, দেখুন, ব্যাপারটা হচ্ছে যে এই ঘটনাটা যেমন আমাদের চোখের সামনে উঠে আসছে, সমানভাবে নোয়াপাড়ার ক্ষেত্রে দেখছিলাম যে কিছু কিছু চ্যানেল নাকি দেখাচ্ছিল যে অর্জুন সিং এগিয়ে আছে। কোন সূত্রের খবর সত্যি আমাদের সকলেরই জানা নেই, কারণ নোয়াপাড়ার ওখানে এখনো কিন্তু আধিকারিকরাই সেখানে উপস্থিত হয়নি, এখনো কিন্তু ভোটিং, ক্ষমা করবেন, এখনো কিন্তু গোটা গণনা। কাউন্টিংই গণনাই কিন্তু শুরু হয়নি। তাই অর্থাৎ আমাদের না সকলকে একটা তোমাদের জিনিস- কাছে কি কোনো ট্রেন্ডিং আছে? তৃণমূলের কাছে কোনো ট্রেন্ডিং আছে? তৃণমূলের কাছে ব্যাপারটা হচ্ছে যে এখনো যেহেতু গণনাই শুরু হয়নি, সেখানে দাঁড়িয়ে যখন বিভিন্ন টিভি চ্যানেল এই সূত্রটা দেখাচ্ছে যে অর্জুন সিং এগিয়ে আছে, আমরা সকলে এই প্রশ্নটা করতে চাই যে এই তথ্যটা কোথা থেকে আসছে? হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটি থেকে অমিত মালব্য পাঠাচ্ছে? আমি আসবো দিনহাটায়, চলে যাব দিনহাটা মানেই ভোটে গরম, মানেই ভোটে গরম দিনহাটা, ভোট মানেই ভোটে গরম দিনহাটা। দিনহাটা সবসময় উত্তেজনা, রাজনৈতিক উত্তেজনায় থাকে। সরাসরি চলে যাব প্রতিনিধি অভিজিতের কাছে। অভিজিৎ, কি অবস্থা? এখনো পর্যন্ত অনেক জায়গাতে আমরা খবর পেলাম আমাদের প্রতিনিধিদের মাধ্যমে যে পোস্টাল ব্যালটের গণনাই শুরু হয়নি। সব থেকে উল্লেখযোগ্য, বারাসাতে তুমি শুনলে অবাক হয়ে যাবে, গ্রুপ ডি স্টাফের অভাবে নাকি পোস্টাল ব্যালট ঢোকানোই যায়নি গণনা কেন্দ্রে। এখানে কি অবস্থা? এখানে অতটা খারাপ অবস্থা না হলেও, বারাসাতের মতন অবস্থা না হলেও, এখানেও পোস্টাল ব্যালট অর্থাৎ দিনহাটা কলেজ, সেখানে দিনহাটা এবং সিতাই বিধানসভা কেন্দ্রের গণনা হচ্ছে এবং সেখানে পোস্টাল ব্যালটের গণনা বেশ খানিকক্ষণ দেরিতে শুরু হয়, কারণ এজেন্টদেরই সকাল 6টার সময় যেখানে এজেন্টদের, নির্বাচনী কাউন্টিং এজেন্টদের ঢোকার কথা, সেই কাউন্টিং এজেন্টদের প্রায় 7টার কাছাকাছি সময় তারা ঢুকতে পেরেছে, ফলে অনেকটাই দেরি হয়েছে। তবে এই মুহূর্তে যেটুকু জানা গেছে যে এখনও পোস্টাল ব্যালট গণনা চলছে এবং পোস্টাল ব্যালট সিতাই এবং দিনহাটা দুটোরই পোস্টাল ব্যালটের গণনা চলছে, ফলে যে যেখান থেকে বলছেন যে এই প্রার্থী এগিয়ে আছে বা পিছিয়ে আছে, সেটার এখনো কোনো রকম ভিত্তি নেই, কারণ এখনো গণনা চলছে, পোস্টাল ব্যালটের গণনাই চলছে, এখনো ইভিএম খোলা হয়নি। তবে উত্তেজনা এখনো পর্যন্ত সেইভাবে নেই, কারণ এখানে প্রশাসন এবং কেন্দ্রীয় বাহিনী তারা একদিকে উদয়ন গুহর বাড়ি যেদিকে, সেদিকে তৃণমূল কংগ্রেসের সমর্থকদের এবং উল্টো দিকে একদম দিনহাটা কলেজের বিপরীত দিকটাতে অর্থাৎ কোচবিহারের দিকে, সেই দিকে বিজেপি কর্মী সমর্থকদেরকে সেখানকে জমায়েত করিয়েছে। ফলে দুপক্ষের মধ্যে যে কোনো গন্ডগোল, আর মাঝে সর্বত্রই কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা ব্যারিকেড করে রেখেছে, এখনো পর্যন্ত গন্ডগোল কিছু নেই। এখানে কোচবিহারের সাংসদ, তৃণমূল কংগ্রেসের সাংসদ জগদীশ শর্মা বসুনিয়া, তিনি উপস্থিত রয়েছেন সকাল থেকে, পাশাপাশি উদয়ন গুহ তিনি তার দলীয় দপ্তরে বসে রয়েছেন। অন্যদিকে বিজেপি প্রার্থীরা তারা গণনা কেন্দ্রে ঢুকেছেন, বেরোচ্ছেন। এই একদম অভিজিৎ, কোচবিহারের পরিস্থিতি জানলাম, দিনহাটার পরিস্থিতি জানলাম। আমরা আপনাদেরকে জানিয়ে রাখি, নিউজ 18 বাংলা রেজাল্ট মানেই এগিয়ে, এবং নিউজ 18 বাংলা কখনো তাড়াহুড়ো করে না। আমরা ধীরে সুস্থে আসল রেজাল্ট নিয়ে আসি। আমি একটু প্রদীপের কাছে যাওয়ার চেষ্টা করব যে পোস্টাল ব্যালটের ইতিহাসটা, মানে পোস্টাল ব্যালটে কি সবসময় রাজ্যের শাসক দলে গিয়ে থাকে না বিরোধী দলে গিয়ে থাকে? বিশেষ করে প্রতিষ্ঠান বিরোধী হাওয়া যখন চলে তখন কি হয়? পোস্টাল ব্যালটের ট্রেন্ডটা কি থাকে? দেখুন, পোস্টাল ব্যালটের ট্রেন্ড সাধারণতভাবে আমরা দেখেছি যে শাসক দলের পক্ষেই থাকে, কিন্তু এইবারের নির্বাচনটা একটু আলাদা। এইবারের নির্বাচনটা এমনভাবে নির্বাচন হয়েছে, তার প্রেক্ষাপট আলাদা, তার বিষয় আলাদা, এবং সেখানে শাসক দল বলতে মানুষ কাকে বোঝাচ্ছে? পশ্চিমবঙ্গের শাসক দল না এসআইআর যারা করিয়েছে সেই শাসক দল কেন্দ্রের আমরা জানি না। তো ফলে এইবারে পোস্টাল ব্যালটের যেটা, সেই জন্যই বোধহয় পোস্টাল ব্যালটের কাউন্টিং এবারে শেষে তার গণনার ফলাফল জানাবে বলে ইসিআই বলেছিল, কিন্তু বর্তমানে আমরা যেটা দেখছি যে পোস্টাল ব্যালট নিয়েই অনেক বিভ্রান্তি আছে। পোস্টাল ব্যালট শুরু হয়নি অনেক জায়গায়। আমার একটা জিনিসই বলার, যে এতটা 4-5 দিন সময় পাওয়া গেল 29 তারিখের পরে, তাহলে এখনো কেন আধিকারিক থেকে গ্রুপ ডি স্টাফ এগুলো সমস্ত কেন্দ্রে তো অনেক আগে থেকেই ঠিক এতটা টাইম পেয়েছে? ফলে এই যে মানুষের যে এখনো মানুষ বুঝতে পারছে না যে আসলে কি পরিস্থিতি হচ্ছে, সব জায়গাতেই একটা গন্ডগোল, হয়রানি, বিভ্রাট আমরা দেখছি। ফলে ইলেকশন কমিশনের আমার মনে হয় পোস্টাল ব্যালট কেন, ইভিএম কাউন্টিংয়েও ইলেকশন কমিশন কতটা সুষ্ঠুভাবে করতে পারে সেটা কিন্তু একটা প্রশ্নচিহ্নের মুখে আছে। এবার 77টা কেন্দ্র অনেক কমিয়ে আনা হয়েছে। গণনা কেন্দ্র 87টা ছিল প্রাথমিকভাবে, 77টাতে নিয়ে আসা হয়েছে যাতে গণনা কেন্দ্র ঠিকঠাকভাবে গণনা করা যায়। কৌস্তবের কাছে একটু পলিটিক্যাল বিষয়ে যাচ্ছে, শূন্যের গেরো কি কাটবে জানিয়ে বহু সময় কটাক্ষ শুনতে হয়েছে, বামেদের আক্রমণাত্মক এসেছে বিরোধীদের কাছ থেকে। 100% কাটবে, 100% কাটবে। এটা 1, 2 হচ্ছে, এখনো ট্রেন্ড সবে আসতে আরম্ভ করেছে।
পোস্টাল ব্যালট দিয়ে যে প্রদীপ যে কথাটা বলছিল যে পোস্টাল ব্যালট, তুমি অতীতের পোস্টাল ব্যালট, এখন পোস্টাল ব্যালট কিন্তু ডিফারেন্ট। এখন পোস্টাল ব্যালটে কিন্তু 85 বছরের ঊর্ধ্বে ভোটার আছে। কবে থেকে চালু হলো? 2021 থেকে, কোভিড সময় থেকে চালু হলো। 2021-এ কি হয়েছিল? 80 বছরের ওপরের লোকেদের ভোট নেওয়া হয়েছিল। এখন এটা কি হলো? 24-এ আর 26-এ কি হলো? 85 বছরের ওপরের লোকেদের ভোট নেওয়া হতো। আগে পোস্টাল ব্যালট কি ছিল? আগে পোস্টাল ব্যালট ছিল জেনারেলি সরকারি কর্মচারীদের ভোট। এখন কিন্তু সেটা নয়। এক একটা কেন্দ্রে 3000, 4000, 5000, 6000 পোস্টাল ব্যালট, এর মধ্যে কিন্তু 85 ঊর্ধ্বে ভোটার আছে। সাধারণ মানুষ এখন ঢুকে পড়েছে। সাধারণ মানুষ ঢুকে পড়েছে, কিন্তু এবং এখন পোস্টাল বিশেষভাবে সক্ষমরাও দিতে পারেন। হ্যাঁ, বিশেষভাবে সক্ষমরাও। বিশেষভাবে সক্ষমদের তো এখন করেনি, তো 85-র ওপরে যাদের তাদেরই হবে। কারণ আমরা অ্যাপ্লাই করে, আমরা বলেছিলাম এই কথাটা, নির্বাচন কমিশনদের ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ বা এরকম প্রচন্ড অসুস্থ বেড রিটেন, সেটা নির্বাচন কমিশন অ্যালাউ করেনি। 85-র ওপরে একমাত্র অ্যালাউ করেছে। বহু মানুষ আছেন। হ্যাঁ, বহু আছে। কিন্তু আমি বলছি যে নির্বাচন কমিশন কতটা অপদার্থ আপনি কল্পনা করতে পারবেন না। কালকে রাত্রি 1:30, 2 অবধি কাউন্টিং এজেন্টরা কার্ড পায়নি। কাউন্টিং এজেন্টের নিচের আরো লেভেলে আগে কার্ড হয়ে গেল, পরে নির্বাচন কমিশন থেকে বলা হলো কার্ড না, এবার কিউআর কোড হবে, কার্ড ছাপানো হবে। আমরা প্রত্যেকটা পার্টি ক্ষেত্রে অন্য কেউ না, দেখুন বিজেপি অভিযোগ করছে যে প্রত্যেকটা পার্টি আমরা স্ক্যান করে সমস্ত কাউন্টিং এজেন্টদের ডিটেলস দিয়ে দিলাম। কিন্তু নির্বাচন কমিশন কালকে রাত্রি 1:30, 2, 2:30, 3টের সময় কাউন্টিং এজেন্টের কার্ড দিতে পারলো। এইটা খুবই আনফরচুনেট। মানে যতটা গজাচ্ছে ততটা বৃষ্টি হচ্ছে না, এটাই সমস্যা। রাজদীপ, আমরা বারবার বলছি যে মানে প্রসেসটা অনেক পিছিয়ে আছে। এইবার আমাদের মনে রাখতে হবে, নির্বাচন কমিশন এই কথা বলেছে যে স্ন্যাপশট বলে একটা জিনিস পাঠানো হবে। মানে এতদিন পর্যন্ত চ্যানেলগুলো, সাংবাদিক সংস্থাগুলো, তারা যে জিনিসগুলো দেখাতো সেগুলোর মধ্যে অনেকটা ডিফারেন্স থাকতো। নির্বাচন কমিশন যেটা দিত তার মধ্যে অনেকটা ডিফারেন্স থাকতো। কিন্তু এইবারে যাতে সেই বিভ্রান্তির মধ্যে মানুষ না পড়ে, কোনো রাজনৈতিক কর্মী না পড়ে, তাই জন্য নির্বাচন কমিশন বলেছে, বিভ্রান্তির শেষ নেই। হ্যাঁ না, নির্বাচন কমিশন বলেছে যে স্ন্যাপ শট বলে একটা জিনিস, সেটা পাঠানো হবে, সেটার মধ্যে সব ইনফরমেশন থাকবে, তারপরে চ্যানেলগুলো দেখাতে পারবে, ঠিকঠাক খবর চলবে মানুষের কাছে। তো এই জন্যই হয়তো এই লেটটা হচ্ছে। কিন্তু বিভিন্ন জায়গায় যে আরও অনেক ধরনের, আরও অন্যান্য ধরনের প্রবলেমগুলো আসছে, চোখে পড়ছে, এইগুলো নির্বাচন কমিশনের কাছে আমরা বারবার অনুরোধ জানাচ্ছি, এইগুলোকে ঠিক করুন। আপনাদের কাজে আমরা অনেকভাবে, অনেক জায়গা থেকে আমরা এগিয়ে রয়েছি, মানুষ এগিয়ে রয়েছে, বাংলার মানুষের একটাও রক্ত পড়েনি, একটা মানুষও খুন হয়নি। কিন্তু শেষের মুহূর্তে এসে এই যে জায়গায় দাঁড়িয়ে আছি, এই জায়গাগুলোতে এই ভুলভ্রান্তিগুলো মানে মানুষ বিজেপি মানতে চাইছে একেবারে না। কনফার্ম যে বিজেপি আসছেই, যেটা শ্রমিক ভট্টাচার্য গতকালও প্রত্যয়ী একদম যে বিজেপি ক্ষমতায় আসছেই। তারপরেও তৃণমূল এখনো পর্যন্ত, আসলে তৃণমূল স্তরের থেকে কি খবর আসছে না যে তৃণমূলের কি হতে পারে না হতে পারে? দেখুন, বিজেপির প্রতিনিধি যখন কথা বলছিলেন, উনি মুখ ফসকে একটা কথা বললেন যে ইলেকশন কমিশনের জন্য কিন্তু ওনারা অনেক ক্ষেত্রে এগিয়ে আছেন। এই কথাটা উনি বলে ফেললেন। এবং শুধুমাত্র তাই নয়, বিজেপির প্রতিনিধিরা বারবার ভুলে যান যে তারা যে এখানে ইলেকশন কমিশনের প্রতিনিধি হয়ে আসেননি, তারা এখানে বিজেপি দলের প্রতিনিধি হয়ে আসছেন। যদিও বিজেপি আর ইলেকশন কমিশনের মধ্যে এখন আর পার্থক্য করার কোনো জায়গা নেই। তৃণমূল কংগ্রেসের কর্মীরা পশ্চিমবঙ্গের বাঙালি। 12টার পরবর্তীতে আপনার কণ্ঠস্বরটা এতটা তীব্র থাকে কিনা সেই জিনিসটা আমরা সকলে দেখতে চাই। কিন্তু কি জানেন তো, আজকে যখন এখানে বসে আপনারা এই কথা বলছেন, প্রত্যেকটা ক্ষেত্রে আমরা দেখেছি যে ইলেকশন কমিশনকে আপনারা ব্যবহার করার পরবর্তীতে আপনাদের কণ্ঠস্বরটা এতটা তীব্র থেকেছে। কিন্তু যেই কথাটা কৌস্তবদা কিছুক্ষণ আগে উল্লেখ করলো, সত্যি তো, প্রত্যেকটা ক্ষেত্রে যখন এই সাধারণ মানুষ, যারা সাধারণ জনগণ, তাদের কাছ পর্যন্ত যেই কার্ডটা যাবে, সেই কার্ডটা যদি রাত্রি 1:30 বা 3টের সময় যায়, আমার মনে হয় না যে এইটা কোনো ক্ষেত্রে জাস্টিফাই করার জায়গা আছে। সেটা বিজেপি সারা রাত বসে থাকবেন নাকি সবাই প্রতিনিধি হোক না কেন, হ্যাঁ এটা হয়েছে কালকে অধিকাংশ কেন্দ্রে, এবং বিজেপির এজেন্টদেরও বসে থাকতে হয়েছে। স্ক্যান করে ডকুমেন্ট পাঠানো হয়েছে, ছবি পাঠানো হয়েছে, এবার কিন্তু নজিরবিহীন কিউআর কোড। ভালো, ঠিক করেছেন, এটা আমরা সিপিআই বলছি না, অত্যাধুনিক হতেই পারে কিউআর কোড দিয়ে। কিন্তু ধরুন ভেন্ডার ঠিক নেই। ধরুন সকাল 8টা থেকে গোনা আরম্ভ হবে, কোনো কোনো কেন্দ্রে রাত্রি 8টা অব্দি গোনা হবে, 9টা অব্দি গোনা হবে। অন্য সময় প্রত্যেক পার্টিকে একজনকে ভেন্ডার দেওয়া হয়। ভেন্ডার মানে খাবার পৌঁছাবার জন্য বয় দেওয়া হয়, তার কোনো ব্যবস্থা নেই। নির্বাচন কমিশনকে আমরা জানিয়েছি, লিখিতভাবে জানিয়েছি যে খাবার কি হবে, নির্বাচন কমিশনের দপ্তরের লোকেরা খাবে, আর এজেন্টরা তারা 8টা থেকে রাত্রি 10টা অব্দি বসে থাকবে, তারা খাবার পাবেন, এটা হতে পারে না। মানে কোনো ধরনের পরিকল্পনা নেই। প্রথম হচ্ছে, আপনি জেনে রাখুন অয়নদা, আপনি শুনলে চমকে যাবেন, বলছে আরও টেবিলে লোক রাখার দরকার নেই। আরে যেখানে টেবিলে যে কাউন্টিং হয়, নিয়মটা কি? ইলেকশন এজেন্টরা 17C ফর্ম, যে টেবিলে যা গোনা হচ্ছে 17C ফর্ম দিয়ে আসবে, যেটা বুথ থেকে এসেছে, গোনা হবে, আরও টেবিলে যাবে, আরও টেবিলে কম্পাইলেশন হবে।
নির্বাচন কমিশন বলছে আরও টেবিলে ইলেকশন এজেন্ট আর প্রার্থী থাকবে, আরও টেবিলের কার্ড করেনি। গতকাল আরও টেবিলের কার্ড আমরা আপত্তি করতে হয়েছে আমাদের, সেক্ষেত্রে বিজেপি সেও আপত্তি করছে। মানে আমি কথা বলছি, তৃণমূলকে তো করতে হয়েছে, আমরা করছি, জানেই না, এবং বলছে আরও টেবিলে লোক থাকার দরকার নেই। আরও টেবিলে লোক থাকবে না তো না, বিজেপি কি আসলে প্রতিবাদ করছে না, হাওয়া বোঝার চেষ্টা করছে, জল মাপার চেষ্টা করছে? কোনো জল নয়, কোনো হাওয়া বোঝার চেষ্টা নয়। যেখানে যেখানে নির্বাচন কমিশন ফেলিওর হবে, যেখানে যেখানে মানুষের বিপক্ষে যাবে নির্বাচন কমিশন, সেখানে সেখানে আমরা প্রতিবাদ করব। আমরা প্রথম থেকে বলে এসেছি নো এসআইআর, নো ভোট এবং শান্তিপূর্ণ ভোট। আমাদের দুটো দাবি নিয়ে আমরা ইলেকশনে লড়তে নেমেছি। সিআরপিএফ যখন একটা 10 বছরের বাচ্চাকে রেপ করছে, সেই অভিযোগে যখন তাকে গ্রেফতার করা হচ্ছে, তখন বিজেপির প্রতিনিধিরা কোথায় প্রতিবাদ করেছে? কুমারকে এখানে আসতে হবে, এসআইআর কিভাবে হচ্ছে দেখে যান। দেখুন, কথাটা হচ্ছে যে আমরা প্রত্যেকটা ক্ষেত্রে একটা প্রশ্নই তুলেছি। আমরা দেখেছি যে কিভাবে ক্রমাগত ক্ষেত্রে সেটা সিআরপিএফ এর উপর একটার পর একটা অভিযোগ উঠে এসছে। আমরা দেখেছি 105 বছর বয়স্ক একজন বৃদ্ধা ক্যান্সার পেশেন্টকে যখন থাপ্পড় মারা হয়েছে, তখন বিজেপির কোনো প্রতিনিধি কিন্তু প্রতিবাদ করেনি। আমরা এই দৃশ্য দেখেছি যখন সিআরপিএফ এর লাঠিতে আঘাত পড়ছে একটা পুচকে বাচ্চার গায়ে, তখন বিজেপির কোনো প্রতিনিধি কিন্তু প্রতিবাদ করেনি। আমরা দেখেছি ক্রমাগত ক্ষেত্রে যখন ইলেকশন কমিশন যখন পোলিং ইন্টেনশনালি ডিলে করেছে, তখন কিন্তু বিজেপির কোনো প্রতিনিধি তৃণমূল কংগ্রেস লেফট এগিয়ে আছে এখনো পর্যন্ত, ট্রেন্ড যা প্রাথমিক আমার কাছে যা খবর আছে এখনো পর্যন্ত ডোমকলে, জলঙ্গিতে আমরা এগিয়ে আছি, আমার কাছে যা ইনফরমেশন আছে। কিন্তু এগুলো ট্রেন্ড তো আর্লি ট্রেন্ড। একদমই। আরেকটা কথা আমি অয়নদা বলবো, যখন যে বলছে আজকে তো এত উত্তেজনার দরকার নেই, আমাদের কিন্তু খুব সংযত থাকতে হবে। আমি বিজেপির ভাইকে বলবো, তৃণমূলের বোনকে বলবো, আমরা যে যার সময় বলি না, মানুষ তো রায় দিয়েছে, এবার তো কেউ বলতে পারবে না, এবার কিন্তু কেউ বলতে পারবে না যে এর ভোট ও দিয়ে দিয়েছে, ওখানে ছাপ্পা হয়েছে। 3 লেয়ার চেকিং, আচ্ছা 3 লেয়ার চেকিংটা এভাবে নির্বাচন কমিশন নির্বাচন ভোট করতে পারে, এটা প্রমাণিত হলো, অতীতে করেনি। কেন করেনি? আরএসএস কি চেয়েছিল, তার দুর্গার কি হবে না হবে সে তো আমি বলতে পারবো না। কিন্তু আমি বলছি পশ্চিমবাংলার মানুষের যা ট্রেন্ড, পশ্চিমবাংলার মানুষ তাতে পশ্চিমবাংলায় যে ভোটের রায় যা দিয়েছেন তাতে বেরোবে। আমার কাছে এখনো পর্যন্ত ট্রেন্ড আমি যা খবর পেয়েছি তাতে জলঙ্গিতে, ডোমকলে আমরা দুটো বললে আমাদের কাছেও দুটো আছে, তবে টু আর্লি টু সে। আমি প্রতিবের কাছে যাবো, এখনো কোনো পর্যন্ত কোনো বামেদের ক্ষেত্রে বা কংগ্রেসের ক্ষেত্রে লাভবান হওয়ার কোনো সম্ভাবনা হিসেব কি বলছে আপনার? না, এখনো অবধি যেটা আমরা দেখছি যে কংগ্রেস এবং লেফট দুজনেই দুটো জায়গা থেকে এগিয়ে আছে। আজকের এই ট্রেন্ড ধরে বলছি না, আমি এমনিতেই সাধারণভাবে আমি বলছি যে আমাদের এবারে কিন্তু কংগ্রেসের এবং লেফটের একটা উত্থানের কথা তো আমরা সব জায়গাতেই দেখেছি, এবং তাদের যে মানুষের যে একটা উদ্দীপনা ছিল তাদের সব কিছুতে, সেটা আমরা দেখেছি। এবং কংগ্রেস সব থেকে বেশি মুর্শিদাবাদ এবং মালদায়, এবং লেফটের কিন্তু আমি বলবো দুটো না, অন্তত কলকাতার সন্নিকটেও কিন্তু 3-4টে জায়গায় যেখানে লেফটের ভোটগুলো লেফটে ফিরে আসার কথা। একটা খুব গুরুত্বপূর্ণ যে লেফটের ভোটগুলোই কিন্তু এতদিন হচ্ছে গিয়ে বিজেপির কাছে গেছিল, ফলে এইবারে লেফট কিন্তু চেয়েছে, এবং লেফটের যারা সমর্থক কর্মী তারাও অনেকটা ভেবেছে যে তাদের যে ভোট, যেটা 2019 থেকে ক্রমাগত বিজেপির কাছে গেছে, সেইটা কতটা লেফটের কাছে ফিরে আসবে। এবং আমার নিজস্ব ধারণা সেটা হচ্ছে যে ডোমকল, জলঙ্গি ছাড়াও বিভিন্ন জায়গায়, এবং আরেকটা জিনিস, যেখানে যেখানে বিজেপি প্রাথমিকভাবে এগিয়ে আছে, আমি জানি না পরবর্তীতে হয়তো দেখা যাবে যে লেফট কতটা ভোট পেয়েছে, হয়তো সেটা তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে গেল না বিজেপির বিরুদ্ধে গেল, সেটা কিন্তু একদমই, মানে কংগ্রেস বা সিপিআইএম বা বামফ্রন্ট তারা কতটা ভোট পাচ্ছে তার উপরে নির্ভর করছে কিন্তু তৃণমূলের ভবিষ্যৎ বা বিজেপির ভবিষ্যৎ। আসবো বাংলার কুরুক্ষেত্রে।